আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা এবং সপ্তাহের শুরুর দিনে রোববারে আপনারা জানেন আজ সেই কাঙ্ক্ষিত রায়টি হয়েছে। পল্লবীতে একটি শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছিল এবং আসামি যে দম্পতি তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তা নিয়ে আমাদের আজকের আলোচনা। সহিংসতার ছায়ায় বেড়ে উঠছে প্রজন্ম, দেশে শিশুকামিতা, যৌন নিপীড়ন ও হত্যা ভয়ঙ্করভাবে বাড়ছে। প্রত্যাশামতই দ্রুততম সময়ে রাজধানীর পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায় হয়েছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্নাকে 2 লাখ টাকা জরিমানাও করেছে আদালত। আজ রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন বেলা 11টায় এই রায় দেন। ঘটনার 19 দিনের মাথায় আজ মামলাটির রায় হলো। গত 19শে মে দুপুরে পল্লবীর 11 নম্বর সেকশনে বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে স্কুল পড়ুয়া শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওই দিন সকালে পাশের ফ্ল্যাটের বাসিন্দা 32 বছরের সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে এরপর গ্রিল কেটে পালিয়ে যান। এ সময় তার স্ত্রী স্বপ্না আক্তার ঘরেই ছিলেন। পরে পুলিশ স্বপ্নাকে আটক করে। এই ঘটনায় শিশুটির বাবা 2 জনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করে। পরে সোহেলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। শিশু রামিসার ধর্ষণ ও হত্যা পুরো দেশেই সাড়া জাগিয়েছিল। খোদ প্রধানমন্ত্রী ছুটে গিয়েছিলেন তাদের মিরপুরের বাসায়। এর আগে আমরা মাগুরায় বছর খানিকের বেশি সময় আগে মাগুরায় এরকম একজন শিশু আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর, ভাসুর বা আত্মীয় স্বজন দ্বারা এরকম একটা নিপীড়নের শিকার হয়ে হত্যার শিকার হয়েছিলেন। সেই হত্যাকারীরও ফাঁসির আদেশ হয়েছিল, কিন্তু সেটি 1 বছরের বেশি সময় ধরে ঝুলে আছে উচ্চ আদালতে এবং সেই ফাঁসি এখনও কার্যকর হয়নি। বাংলাদেশে শিশুকামিতা, শিশুদের যৌন নিপীড়ন এবং হত্যা ভয়ঙ্করভাবে বেড়েছে। মাদ্রাসায় নিয়মিত ছোট বা কিশোর শিশুরা বলাৎকারের শিকার হচ্ছে। সমাজের নানা স্তরে ছোট ছোট মেয়ে শিশু সুযোগ পেলেই ধর্ষণ এবং নিপীড়ন করার একটা অসুস্থ গোষ্ঠী যেন তৎপর হয়ে আছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সম্প্রতি। তাতে জানিয়েছে এপ্রিলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 312টি, মে মাসে তা বেড়ে হয়েছে 326টি, অর্থাৎ বেড়েছে। এপ্রিলে যা ছিল মে মাসে তা বেড়েছে। বিশেষ করে ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা, যৌন হয়রানি এবং হত্যার ঘটনা বাড়ছে। মানবিক বৃদ্ধি সমাজের মানবিক এবং নৈতিক সংকটকে আরও স্পষ্ট করে তুলছে। এই সংগঠনটি বলছে প্রতিরোধমূলক ব্যবস্থার দুর্বলতা এবং বিচারহীনতার সংস্কৃতি বিদ্যমান থাকায় নারী এবং শিশুদের নিরাপত্তা এখন চরম ঝুঁকিতে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি নতুন নয়, অনাদিকাল থেকে এটি চলছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতনের মামলাগুলোতে আমরা প্রায় একই চিত্র দেখতে পাই। প্রথমে ব্যাপক জনরোষ হয় 2-1টি ঘটনায়, তাও সব ঘটনায় নয়। এরপর রাজনৈতিক বক্তব্য আসে, তারপর ধীর তদন্ত, দীর্ঘসূত্রিতা, সাক্ষীর অনুপস্থিতি, প্রভাবশালীদের হস্তক্ষেপ এবং এক সময় মানুষের আগ্রহ কমে যাওয়া। তখন মামলাগুলো কাগজের ফাইলে বন্দী হয়ে পড়ে। 2-1টার যদিও রায় হয়, যেমন 80-1টা হয়েছে, তখন দেখা যায় যে সেখানে নানা ধরনের আইনি জটিলতায় সেই রায় কার্যকর হচ্ছে না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই বিচারহীনতা অপরাধীদের সাহস যোগায়। যখন একজন ধর্ষক বা খুনি দেখে যে কয়েক মাস পর মানুষও ভুলে যায়, আদালতের প্রক্রিয়া বছর পর বছর চলে আর শেষ পর্যন্ত অনেকেই জামিনে বেরিয়ে আসে, তখন তার মধ্যে ভয় নয়, বরং এক ধরনের নিশ্চিন্ততা কাজ করে। 2016 সালের ঘটনা আপনাদের মনে আছে নিশ্চয়ই, পূজার ঘটনা। নির্মম যে শিশুটির উপর পাশবিক নির্যাতন চালিয়ে যৌনাঙ্গ কেটে দেওয়া হয়েছিল, সেই মামলার আসামি যাবজ্জীবন দণ্ড পেয়েছিল, কিন্তু তারপরে জামিনে মুক্তি পেয়ে পুনরায় সেই পরিবারটিকে হুমকি দিতে শুরু করে। এই ঘটনা কেবল একটি পরিবারের ক্ষতকে নতুন করে জাগিয়ে তোলেনি, একটি পুরো সমাজকে বুঝিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থা কতটা ভঙ্গুর এবং কতটা অনিশ্চিত। এরকম অসংখ্য ঘটনার হয়তো দৃষ্টান্ত টানা যাবে। সমস্যা শুধু আইনের দুর্বলতায় নয়, সমস্যার গভীরে আছে বিচার প্রক্রিয়ার অমানবিক কাঠামো। ধর্ষণ বা হত্যার শিকার পরিবারের জন্য আদালতের পথ যেন আরেকটি শাস্তি। বারবার আদালতে যাওয়া,
এবং আদালতের ভেতরে কুৎসিত জেরা, সামাজিক অপমান, আর্থিক চাপ, প্রশাসনিক হয়রানি সব মিলিয়ে পরিবারগুলো মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে। অনেক সময় দেখা যায় আসামির চেয়ে ভুক্তভোগীরাই পরিবারকে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয় সর্বত্র। এবং বাংলাদেশের নারী ধর্ষণ, শিশু ধর্ষণের ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ তাদের পোশাক আশাক নিয়েও প্রশ্ন তোলে, অন্যায় নিয়ে প্রশ্ন তোলে না। এমন বাস্তবতায় সাধারণ মানুষ ধীরে ধীরে নীরব হয়ে যায়, কারণ তারা বুঝে যায় প্রতিবাদ করে খুব একটা লাভ নেই। কিছুদিন পর আরেকটি নতুন ঘটনা আসবে, পুরনো ঘটনা চাপা পড়ে যাবে, যে ঘটনা রামিসার বাবাও বলছিলেন। এই চক্রটাই এখন বাংলাদেশের সামাজিক বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই অবস্থায় দায় কার? শুধুই বিচার ব্যবস্থার, নাকি পুরো রাষ্ট্র এবং সমাজের? রাষ্ট্রের দায় অবশ্যই সবচেয়ে বেশি, কারণ নাগরিকের নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য, মৌলিক দায়িত্ব। কিন্তু একই সঙ্গে সমাজের ভেতরেও যে ভয়ঙ্কর এক অসারতা তৈরি হয়েছে, শিশু নির্যাতনের খবর আর এখন মানুষকে দীর্ঘ সময় নাড়া দেয় না। অর্থাৎ আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, অসংবেদনশীল হয়ে যাচ্ছি। কয়েকদিনের ক্ষোভ শেষে আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাই। সামাজিক চাপ এবং জনমতের ধারাবাহিকতা না থাকলে বিচার প্রক্রিয়াও দুর্বল হয়ে পড়ে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। বাংলাদেশে বহু ক্ষেত্রে দেখা যায় রাষ্ট্র চাইলে দ্রুত বিচার সম্ভব, যেমন এই বিচারটি আমরা দেখলাম মাত্র 19 দিনের মাথায় হয়ে গেল। কিন্তু সেই দ্রুততা সব ঝামেলায়, সব মামলায় দেখা যায় না। ফলে মানুষ মনে করে বিচারও যেন ক্ষমতা এবং গুরুত্ব অনুযায়ী ভাগ হয়ে যায়। শুধু কঠোর শাস্তির আইন করলে সমস্যার সমাধান হবে না, প্রয়োজন কার্যকর বিচার। শুধু একটা মামলা কত দ্রুত তদন্ত শেষ হবে, সাক্ষীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা হবে, ভুক্তভোগী পরিবারগুলোকে কিভাবে সহায়তা দেওয়া হবে, এসব প্রশ্নের উত্তর না বদলালে বিচারহীনতার সংস্কৃতি ভাঙা যাবে না। শিশুদের বিরুদ্ধে সহিংসতা এখন শুধু আইন শৃঙ্খলার সমস্যা না, এটি জাতীয় সংকট। যে দেশে একটি শিশু স্কুলে, মাদ্রাসায়, আত্মীয়ের বাসায় কিংবা নিজের ঘরেও নিরাপদ থাকতে পারে না, সে দেশ সামনে এগোবে কী করে? যে প্রত্যাশা আমাদের সকলের। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।